আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আশা করি ডেসক্রিপশন দেখে আপনারা বুঝেই গিয়েছেন। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব? ইয়েস, ঠিকই ধরেছেন। আজকে আপনাদের যে ঢাবির ইউনিট প্রতি যে ভর্তি পরীক্ষাটা যে আপনারা দিবেন বা প্রস্তুতি নিতেছেন, সেটার কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে, আর তার মান বন্টনগুলো কিভাবে হবে, তারপরে আপনার অ্যাপ্লাই ফি কত, আনুমানিক কতটুকু সময় থাকে অ্যাডমিশনের পরীক্ষার মধ্যে, ঠিক আছে? তো এগুলো সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো অনেক বিষয় রয়েছে, যেটা অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। তো অবশ্যই অনুরোধ রইল যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে। এখানে আমি অনেক ইনফরমেশন কিন্তু দিব, যেগুলো লেখে বলা পসিবল না। তো যার কারণে যেগুলো পসিবল, যেগুলো সম্ভব হয়েছে আমি লিখে জানিয়েছি, আর যেগুলো আপনার পসিবল না সেগুলো আমি আপনাদের মুখে বলে দিব। তো না টেনে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আর এখানে আমি 3টা ইউনিট নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ এ বি সি ইউনিট নিয়ে, ঠিক আছে? আচ্ছা, আর এছাড়া আপনার আবেদন যোগ্যতা নিয়ে যদি কারোর প্রশ্ন থাকে যে কত পয়েন্ট পেলে আমি এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিটে পরীক্ষা দিতে পারবো, এটা নিয়ে আমি অলরেডি আলাদা একটা ভিডিও তৈরি করে রেখেছি। তো যারা দেখেননি তারা অবশ্যই ওই ভিডিওটা আগে দেখে নেবেন, ঠিক আছে? ওকে, এটা আমি আই বাটনে দিয়ে দিব বা ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে কিন্তু চলে যাচ্ছি। তো শুরুতেই আমরা কথা বলতেছি এই ইউনিটের ব্যাপারে, যেটা বিজ্ঞান ইউনিট, ঠিক আছে? ওকে, এখানে আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলতেছি, আর এছাড়া অন্যান্য ইউনিভার্সিটিতে যে পরীক্ষার যে সিস্টেম, এটা ম্যাক্সিমামই সেম, ঠিক আছে? বাট শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়েই আপনার রিটেন পরীক্ষা আছে, বাকিতে কিন্তু নেই, বাকিগুলোতে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, একটু দেখেন। তো আমরা শুরুতে কথা বলতেছি বিজ্ঞান ইউনিট নিয়ে। ওকে, এইখানে বিজ্ঞান ইউনিটের কথা যদি বলি, তো এই গারস্থ যারা রয়েছেন, অর্থাৎ গারস্থ কলেজ, তারা বিজ্ঞানের সাথেই কিন্তু রিলেটেড, ঠিক আছে? তো আপনারা গারস্থ ইউনিট যারা রয়েছেন, তাদের মূল ইউনিটটা মূলত এই ইউনিট, ঠিক আছে? তবে হ্যাঁ, আপনারা এখন ঢাবিতে মোটামুটি আপনারা সকলেই হয়তো জানেন যে এখন অন্য গ্রুপের স্টুডেন্টরাও কি আপনি চাইলে যে কোনো ইউনিটে পরীক্ষা দিতে পারবেন, যদি পয়েন্টের যোগ্যতা যদি রাখেন। ওই পয়েন্ট যদি আপনার থাকে, আপনার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে, তাহলে আপনি যে কোনো ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। বাট হ্যাঁ, নিজস্ব ইউনিটের কথা যদি বলি, নিজস্ব ইউনিট বিজ্ঞান ইউনিট যারা রয়েছেন, অর্থাৎ এইচএসসিতে বিজ্ঞান নিয়ে যারা পড়েছেন বা অলরেডি যারা পড়ছেন, তাদের জন্য এই ইউনিট। আর গারস্থ কলেজে যারা যারা পড়েছেন, গারস্থ কলেজ বলতে আমি গারস্থ অর্থনীতি কলেজ যেটা আছে, ওকে, বা গারস্থ বিজ্ঞান বলা হয়, সরি। তো গারস্থ বিজ্ঞান কলেজে যারা যারা পড়ছেন, তো তাদের জন্য আপনার এই ইউনিটটা, ঠিক আছে? এটা আপনাদের ইউনিট। ওকে, তো যাই হোক, আশা করি বোঝাতে পেরেছি। এখন আমরা একটু আসি যে পরীক্ষার বিষয় কোনটাতে কয়টা করে নাম্বার থাকবে, কয়টা সাবজেক্ট থাকবে টোটাল, আমি বিস্তারিত বলবো। আচ্ছা, তো বিজ্ঞান বিভাগ থেকে যারা রয়েছেন তাদের জন্য যে বিষয় পরীক্ষা দিতে হবে সেটা পদার্থ এবং রসায়ন সহ, পদার্থ এবং রসায়ন অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই দুইটা সাবজেক্ট আপনাদের বাধ্যতামূলক থাকবে। আমি আবারও বলতেছি, ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটা বাধ্যতামূলক, ঠিক আছে? তো এটা দুইটা সাবজেক্ট অলরেডি হয়ে যাচ্ছে। তো ফিজিক্স এবং রসায়ন সহ 4টি বিষয়ের মধ্যে টোটাল 4টি বিষয়ের পরীক্ষা হবে। আর তৃতীয় বিষয় আপনি গণিত বা জীববিজ্ঞান থেকে যে কোনো একটা দাগাবেন, আর বাংলা এবং ইংরেজি থেকে যে কোনো একটা দাগাবেন, ঠিক আছে? তো এই আপনার 4টা সাবজেক্ট। তো ফিজিক্স কেমিস্ট্রি তো আপনার কি বলে, কম্পালসারি, অর্থাৎ এটা আপনার বাধ্যতামূলক। আর গণিত বা জীববিজ্ঞান থেকে একটা, আর বাংলা বা ইংলিশ থেকে একটা, ঠিক আছে? ওকে, তো এই 4টা সাবজেক্ট। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। আর এরপরে আপনার রিটেনের কথা যদি বলি, রিটেনে বাকি 40 নাম্বার থাকবে, ঠিক আছে? তো রিটেনে 40 থাকবে। ওকে, আচ্ছা, এরপরে মানবিক এবং বাণিজ্য এই শাখায় যদি আসি, তাহলে এখানে বলা এখন মানবিক বা বাণিজ্য ইউনিট থেকে, অর্থাৎ কমার্স এবং আর্টস থেকেও যদি কেউ বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে চান, হ্যাঁ, আপনি সেটাও পারবেন। সেক্ষেত্রে আপনার সাবজেক্টগুলো বাংলা, ইংরেজি, আইসিটি, এটা বাধ্যতামূলক থাকবে, এই 3টা বিষয় সায়েন্স, কমার্স এবং আর্টসের জন্য। বাংলা, ইংলিশ, আইসিটি, এটা কি বলে, এটা মাস্ট থাকতেই হবে।
আর গণিত, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, অর্থনীতি। তো গণিত পরিসংখ্যানটা হচ্ছে বিশেষ করে কমার্সদের জন্য, ঠিক আছে, কমার্সদের জন্য। আর আর্টসের যারা রয়েছেন আপনাদের আর্টসের সাবজেক্ট, তো এটা তো মোটামুটি আর্টসের যারা রয়েছেন তারা তো দেখেই বুঝতে পারতেছেন, মনোবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, এগুলো বিষয় নিয়ে হচ্ছে কি পরীক্ষা হবে, ঠিক আছে। আর যারা কমার্স রয়েছেন তাদের জন্য শুধু গণিত এবং পরিসংখ্যান থাকবে, আর বাংলা, ইংলিশ, আইসিটি তো মাস্ট সবার জন্য, ঠিক আছে। আর এমসিকিউতে টোটাল সাবজেক্টগুলোতে আপনার 15 করে নাম্বার থাকবে, আর হচ্ছে আপনার 10 নাম্বার থাকবে লিখিত অংশে, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, বাট অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বিজ্ঞান ইউনিটে অন্যান্য ইউনিটের স্টুডেন্টরা তেমন একটা পরীক্ষা দেয় না, তবে হ্যাঁ আপনি যদি প্রস্তুতি নিতে চান তাহলে এই সাবজেক্টের উপর নিতে পারেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো যাই হোক, এ ইউনিটের পর এখন আমরা একটু আসতেছি বি ইউনিটে, ঠিক আছে। ও হ্যাঁ, আরেকটা বিষয় যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনার পরীক্ষার বিষয় হচ্ছে 100 মার্কে হবে, তো পরীক্ষা আমরা মোটামুটি জানি। আর এমসিকিউতে হচ্ছে নর্মালি 60 মার্ক থাকে, আর সিকিউতে হচ্ছে 40 থাকবে, ঠিক আছে, আপনাদের ইউনিটের কথা যদি বলি। ওকে, আচ্ছা, আর জিপিএতে মার্ক থাকবে হচ্ছে 20। কিভাবে 20? আপনার এসএসসি যে পয়েন্টটা রয়েছে, অর্থাৎ এসএসসিতে যদি আপনার জিপিএ 5 যদি থাকে তাহলে সেটাকে হচ্ছে কি আপনার 2 দ্বারা গুণ করা হবে, তাহলে কি 5 দুগুণে 10। আবার হচ্ছে জিপিএ আপনার যদি এইচএসসিতেও যদি জিপিএ 5 থাকে তাহলে 5 দুগুণে 10, তো 10 10 20, ঠিক আছে। বা 4.50 যদি থাকে তাহলে সেটা দ্বারা আপনারা 2 দ্বারা গুণ করে দিবেন, তো এসএসসি এইচএসসি মিলিয়ে আপনার যত হবে আপনি একটু এগিয়ে থাকবেন এই আর কি, ঠিক আছে। তো জিপিএ হচ্ছে 120, জিপিএতে হচ্ছে মার্ক থাকবে 20 এবং হচ্ছে পরীক্ষায় থাকবে 100, ঠিক আছে। তো যাদের জিপিএ কম আছে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, কারণ পরীক্ষায় কিন্তু আপনার 100 মার্ক আছে, ঠিক আছে, 100 মার্কে কিন্তু পরীক্ষা হবে। তো যাদের ডাবল এ প্লাসও আছে আমি অনেকেরই দেখেছি যে তারাও চান্স নাও পেতে পারে, যদি আপনি এটা হেলাফেলার মধ্যে দেখেন, বা হচ্ছে যদি দেখেন যে এসএসসি এইচএসসি তো আমি পেরেই গেছি, তো অ্যাডমিশন আর এমন কি, এরকম কখনো করবেন না। হ্যাঁ, ওভার কনফিডেন্সে আমি অনেক স্টুডেন্টদেরকে দেখেছি যারা অনেক বেশি পিছিয়ে পড়ে অ্যাডমিশনের টাইমে, তো এটা করা যাবে না। তো ডাবল জিপিও যাদের আছে তাদেরকে আমি বলবো পরিশ্রম অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনাদের সব যে লেভেলেরই আপনি স্টুডেন্ট হন না কেন, ঠিক আছে। কারণ পরীক্ষায় 100-এর মধ্যে যদি আপনি 70-র কাছাকাছি যদি স্কোর রাখতে পারেন, আর 20-এর মধ্যে এখানে নর্মালি 10 থেকে 15 নর্মালি থাকে জিপিএতে প্রতিটা স্টুডেন্টেরই, 10 থেকে 15, তো আনুমানিক আপনার 60 বা 70-এর থেকে আরো 10-15 থাকলে আপনার 80-85 বা 90-এর কাছাকাছি এমনি হয়ে যায়। তো 120-এর মধ্যে যদি 90 আপনার যদি থাকে তাহলে আপনি ভালো একটা র্যাঙ্ক আসবেন, ঠিক আছে, বা একটা সিট আপনার থাকবে, এটা আশা রাখতেই পারেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আনুমানিক কত স্কোর করতে হবে আপনাকে পরীক্ষায়। ওকে, আর বি ইউনিটের কথায় আসি এখন। তো বি ইউনিট যেটা মানবিক বিভাগ, এটা নিয়ে অনেক স্টুডেন্টের আগ্রহ রয়েছে, প্রায় সকল ইউনিটের স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে পারবে। আর বিষয় এখানে সেম, আপনি সায়েন্স, কমার্স, আর্টস যে ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন সাবজেক্টগুলো সব সেম। এমসিকিউগুলো কয়টা নাম্বারে ভাগ করা আছে অলরেডি আমি লিখে দিছি, তো অলরেডি হচ্ছে বাংলাতে 15, ইংলিশে 15, আর সাধারণ জ্ঞানে থাকবে 30 নাম্বার, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার 60 নাম্বার থাকবে এমসিকিউতে, আর সিকিউতে থাকবে হচ্ছে 40 নাম্বার, বাংলাতে 20 আর হচ্ছে ইংরেজিতে 20, অর্থাৎ লিখিত অংশটাই, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার 100 মার্ক। তো আর বি ইউনিটের জন্য অনেকেই প্রস্তুতি নিয়ে থাকে, তো অবশ্যই আমি এটাও রেকমেন্ড করি, ঠিক আছে, আপনি কমার্স বা সায়েন্সের যে ইউনিটেরই হন না কেন বি ইউনিটেরও ট্রাই করতে পারেন, ঠিক আছে, কারণ এক্সট্রা হিসেবে আপনাকে শুধু এই সাধারণ জ্ঞানটাই পড়তে হবে, ঠিক আছে। আর সাধারণ জ্ঞানের যদিও সাম্প্রতিক বিষয় থেকেও আসে, সাম্প্রতিক বিষয় কি নিয়ে পড়ালেখা করবেন, তো সাম্প্রতিক নিয়েও হচ্ছে আমি সাধারণ জ্ঞানেরও সাজেশন দিয়ে রেখেছি, তো চাইলে দেখতে পারেন। আচ্ছা, এরপর এই গেল হচ্ছে আমাদের বি ইউনিট, তো এটা নিয়ে আশা করি সমস্যা হওয়ার কিছু নেই, আপনি যেই ইউনিভার্সিটিতেই পরীক্ষা দেন না কেন এখানে সেমই থাকবে, ঠিক আছে। এই বাংলা, ইংলিশ, জিকে এই তিনটাতেই পরীক্ষা দিতে হবে। আচ্ছা, এরপরে আসতেছি সি ইউনিটে। সি ইউনিট অর্থাৎ কমার্স, বাণিজ্য ইউনিট। তো বাণিজ্য ইউনিটের মধ্যে কি কি বিষয় আছে একটু দেখে নেই। আপনাদের সাবজেক্ট হবে টোটাল 5টা, যারা হচ্ছে কমার্সে রয়েছেন তাদের জন্য বলতেছি, বিশেষ করে কমার্সদের জন্য এই ইউনিটটা। তো কমার্সে সাবজেক্টগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, এরপর আপনাদের হিসাব বিজ্ঞান, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, এরপরে হচ্ছে আচ্ছা আরেকটা সাবজেক্ট আছে, সরি আমি এটা লিখতে আমি ভুলে গেছি, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান এবং হচ্ছে আপনার আরেকটা আছে ব্যবসায় ব্যবস্থাপনা।
ঠিক আছে, ওই 4টা সাবজেক্ট থাকবে আপনাদের, মানে কি বলে এটারে, মানে এটা বাধ্যতামূলক 4টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট, এই 4টা বিষয়। আর মার্কেটিং বা ফাইন্যান্সের থেকে যে কোনো একটা আপনাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে 5টা সাবজেক্ট। আর প্রতিটা থেকে 12টা করে এমসিকিউ থাকবে, তো 5 12 60 নাম্বার। তো এই 60 নাম্বার হচ্ছে আপনার এমসিকিউতে। আর লিখিত অংশ যেটা সবকিছু মিলিয়েতেই সবকিছু মিলিয়ে আসবে, তো লিখিত অংশ থেকে আসবে আপনার 40 মার্ক। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবারও বলতেছি, মার্কেটিং ফাইন্যান্স থেকে যে কোনো একটা আপনাকে অ্যান্সার করতে হবে। তো মার্কেটিং বা ফাইন্যান্স থেকে যেটা আপনি সবচাইতে বেশি ভালো পারেন বা ভালো বুঝেন, আপনি সেটাই দাগাবেন। দুইটাই যদি দাগান তাহলে কিন্তু পরীক্ষা আপনার এক্সপেল হয়ে যাবে। ঠিক আছে, তো আপনার খাতা কিন্তু মার্কিং করা হবে না। তো এইটা একটু ভালো করে খেয়াল রাখবেন। হ্যাঁ, মার্কেটিং বা ফাইন্যান্স থেকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে, এটা রিটেনের ক্ষেত্রেও এমসিকিউ এর ক্ষেত্রেও দুইটাতেই সেম। ওকে, আচ্ছা, এরপর মানবিক এবং বিজ্ঞান বিভাগ থেকেও যদি কেউ কমার্স থেকে দিতে চান, অর্থাৎ বাণিজ্য ইউনিট, সি ইউনিটে যদি পরীক্ষা দিতে চান, তাহলে সেক্ষেত্রে তাদের সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, এটা হচ্ছে আবশ্যক। আর গণিত, পরিসংখ্যান অথবা অর্থনীতি, এখান থেকে প্রশ্ন আসবে, গণিত, পরিসংখ্যান বা অর্থনীতি। এটা আপনার ঢাবির উপর নির্ভর করে। ঠিক আছে, তারা কি ধরনের প্রশ্ন দেয়। এখন গণিত, পরিসংখ্যান, অর্থনীতি এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, বিশেষ করে ইকোনমিক্সের থেকে প্রশ্ন অনেক বেশি আসে, ইকোনমিক্স, পরিসংখ্যান। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে আমাদের ঢাবিতের যে পরীক্ষার যে বিষয়গুলো সেগুলো। আচ্ছা, এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে যাব, যেখানে আমরা জানবো যে আপনার পরীক্ষার আনুমানিক যে সময় কতটুকু আপনারা পাবেন, এবং হচ্ছে কি বলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ইউনিট প্রতি আবেদন ফিটা কত, আসলে এই বিষয়টা জানার রয়েছে। ওকে, তো আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। ওকে, সো আমরা চলে আসলাম পরবর্তী স্লাইডে। তো আমরা এতক্ষণ পর্যন্ত জেনে নিয়েছিলাম যে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, মান বন্টন কিভাবে না হবে, তো এগুলো নিয়ে জানলাম একটু আগে। তো এখন আমরা যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে আবেদন ফি নিয়ে। ঠিক আছে, অর্থাৎ আপনি যে ইউনিটেই আবেদন করেন না কেন, আনুমানিক ফি হবে, এই যে আমি অ্যামাউন্টটা লিখেও দিছি, তো আনুমানিক 1050 থেকে 1500-র মধ্যেই থাকবে। বিজ্ঞান ইউনিটের ফিটা তুলনামূলক একটু বেশি থাকে, তো আপনার বড়জোর 1100-র মধ্যেই থাকে, 1100-1200-র মধ্যেই। ঠিক আছে, এটার মধ্যেই আপনার এই ইউনিটের ফি হয়ে যাবে। ঠিক আছে, বাট বাই চান্স যদি ফি বাড়ায়, বাট আমার মনে হয় না যে এখন আর ফি বাড়াবে, তো 1000-এর বা 1000 বা 1100-র মধ্যে আপনার হয়ে যাবে। ঠিক আছে, আপনি যে ইউনিটেরই পরীক্ষা দেন না কেন। ওকে, সো যে ইউনিটেরই আপনি আবেদন করেন না কেন, আপনাকে 1000 থেকে 1100-র মধ্যে আপনার হয়ে যাবে। ঠিক আছে, ইউনিট প্রতি ফি। তো এখন যদি আপনি কম্পিউটারের থেকে যদি অন্য জায়গা থেকে যদি অ্যাপ্লাই করেন, তাহলে সেই ক্ষেত্রে বড়জোর আপনার কত 1150 বা 1200-র মধ্যে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, বা 1150-এর মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা একটু আসি এ বি সি তিনটা ইউনিটের ক্ষেত্রেই সেম। আর মানবিক এবং বাণিজ্য ইউনিট যারা রয়েছেন, অর্থাৎ আর্টস এবং কমার্স যারা রয়েছেন, তাদের ফি তুলনামূলক একটু কম হয়। ঠিক আছে, 50 বা 100 টাকার একটা ডিফারেন্স থাকে। অর্থাৎ 50 বা 100 টাকা যদি বিজ্ঞান শাখায় বেশি হয়, তাহলে আপনার কমার্সে একটু কম থাকে, 50 বা 100 টাকা কম থাকে। ঠিক আছে, এইটা আসলে নির্ভর করে হচ্ছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিসির উপর। ঠিক আছে, ওকে, কারণ এটা অবশ্যই পুরোপুরি তো বলা যেতেছে না, তবে হ্যাঁ একটা ধারণা দিয়ে দিই, আপনাদের এটার মধ্যেই থাকবে। ঠিক আছে, 1000-এর উপরে থাকবে, 1000-এর উপরে থাকবে, এটা নিশ্চিত থাকেন। আর 1200-র মধ্যেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি যে সম্ভাব্য তারিখ। আচ্ছা, সম্ভাব্য তারিখের কথা যদি বলি, তো আনুমানিক এটা আমি লিখে রেখেছি যে এপ্রিল মে, সবসময় যে এটা সত্যি বিষয়টা এরকমও না। তো আনুমানিক একটা ধারণাতে বলে দেওয়া যায় যে এপ্রিল মে বা বড়জোর হচ্ছে মার্চ বা এরকম, এই টাইপেরই সময় থাকে। অর্থাৎ আপনি বলতে পারেন যে আপনার এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আনুমানিক 4 থেকে 5 মাসের মতো সময় থাকে। অর্থাৎ 2 মাসের মধ্যে আপনার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দেয়, আর এটার পরে আপনার 2 থেকে 2.5 মাসের মতো সময় থাকে। তো এই জন্যই আমি দেখতেছিলাম যে আপনার মোটামুটি 4 থেকে 5 মাসের কথা যদি বলি, তো বছরের হচ্ছে মাঝামাঝি সময় পরীক্ষাটা হয়ে যায়। ঠিক আছে, কারণ আপনারা তো জানেন যে হচ্ছে ইউনিভার্সিটির সেশন হচ্ছে আপনার জুন জুলাই থেকে। ঠিক আছে, এটা মোটামুটি সকলের ধারণা আছে। তো আপনারা এতটুকু খেয়াল রাখবেন যে মেয়ের আশা করি আপনার এপ্রিল বা মেয়ের দিকে আপনার পরীক্ষাগুলো হয়ে যায় ম্যাক্সিমাম। তো এই জন্যই আপনার এই মান্থটাই গুরুত্বপূর্ণ বেশি। ঠিক আছে, এখন আপনার সিচুয়েশনের উপরে অনেক কিছু নির্ভর করে। এখন যদি
দেশের পরিস্থিতি, তারপরে হচ্ছে অন্যান্য অবস্থা যদি খারাপ অবস্থায় যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে পরীক্ষা একটু পিছাতেও পারে। ঠিক আছে, এটা সম্পূর্ণ হচ্ছে এটা প্রাকৃতিক ব্যাপারও রয়েছে এখানে। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো যতটুকু সময়ই পান না কেন, আনুমানিক 4 থেকে 5 মাস সময় আপনি পাবেন। তো আপনি যদি এইচএসসি ক্যান্ডিডেট পরীক্ষার্থীও হয়ে থাকেন, তো নিজেকে ওইভাবে গোছান এখন থেকেই, যাতে অ্যাডমিশনে আপনি ভালো একটা পজিশনে যেন মানে আর কি ভালো একটা পজিশনে যেন নিজে থাকতে পারেন, সেভাবে নিজেকে গুছান, পরিশ্রম করা শুরু করেন। এখন থেকে পড়ার রুটিন থেকে শুরু করে সবকিছু গুছান। ঠিক আছে, ওকে। সো এই ছিল আজকের খুবই গুরুত্বপূর্ণ টপিকের উপর ভিডিওটা। তো আশা করি আপনারা যদি সামান্যটুকু যদি উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ওকে, আর যারা জানে না, আপনাদের পাশের ফ্রেন্ডদেরকে অথবা হচ্ছে যারা ক্যান্ডিডেট পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে জানিয়ে দিতে পারেন। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু ছিল। আর শুভকামনা রইল আবির স্যারের তরফ থেকে সকল বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থীদের জন্য। তো আপনারা সাফল্য অর্জন করুন ইনশাল্লাহ। আপনারা যদি পরিশ্রম করেন, স্রষ্টাকে স্মরণ করেন, আর নিজেকে হচ্ছে যদি গোছাতে পারেন, তাহলে আপনি আপনার ক্যারিয়ার কেমন হবে, সাফল্য অর্জন করবেন কি করবেন না, আপনি এখান থেকেই আপনি নিজেকে অনেকটা গুছিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো আজ আমি আবির স্যার এখান থেকেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ডে